মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। চাচা, এই যে এবার আমি আপনার জন্য আগে আগে চা নিয়ে আসছি। প্রত্যেকদিন আপনি আসেন চা খান না, সেজন্য। আমার কি কষ্ট করা দরকার ছিল বলেন আম্মাজান? আর চা বানাইতে আর কি কষ্ট? আচ্ছা আম্মাজান, এই যে ধরেন এটা খামটা। কি এটা? এই যে ভালো লাগতেছে আপনি খামটা নিয়েছেন আমার কাছ থেকে। কি এটা চাচা? এটার মধ্যে যে অল্প একটু হাত খরচ আছে, মানে এই ফ্যামিলির নিয়ম হলো এই বাসার যারা সদস্য অ্যামাউন্ট কম কিন্তু লাগে তো। আমি এই টাকা দিয়ে কি করব? আরে মায়া মানুষের কত কিছু লাগে না, গাল পালিশ, নেল পালিশ, ঠোঁট পালিশ, চোখ মুখ কি দেয়, এগুলোর জন্য দরকার আছে তো। কিন্তু মজিদ চাচা, আমি তো চাকরি করি। আমার টাকা বরঞ্চ সংসারে কোনো কাজে লাগলে ওখান থেকে দিতে পারি। আমি এই টাকা নিয়ে কি করব? ঠিক আছে, আপনার দরকার নাই, কিন্তু ভবিষ্যতে নাতিপুতি হইব না, হ্যাঁ লাগবো না। আপনি মনে করেন যে আপনার নাতিপুতি হইব, ঠিক আছে, এই নাতিপুতিরা যখন বড় হইব তখন একটা টাকা পয়সা লাগবো না, এটা ডিপিএস করে রেখে দেবে, দেখতে হয়। কি বলে দেখেন। কি চাচা? জি বলো। এই যে আমি ওই যে হাত খরচের একটা নিয়ম আছে না, ওইটা আর কি নিয়ে আসছি, সে নিতে চায় না। আমাকে টাকা সাথে রাখো, কাজে লাগবে। হ্যাঁ, এটা নিলে আমিও একটু ভালো লাগবে। আর এটা হচ্ছে আমাদের ফ্যামিলির একটা সিস্টেম। চাচা সবসময় হাত খরচের টাকা দেয়, তুমিও যেহেতু এখন পার্ট অফ দ্য ফ্যামিলি, সো তুমিও টাকা পাবে। রাখো, কাজে লাগবে। বাজান হ্যাঁ মনে সরম পায় আপনি দিয়ে দিন। আমি যাই গা, আল্লাহ হাফেজ। ঠিক আছে চাচা, থ্যাংক ইউ চাচা। খোদা হাফেজ। এটা রেখে আমি কি করব? রেখে তুমি যেটা করতে পারো, কিছু টাকা জমলে আমাকে ইনভেস্ট করতে পারো। আচ্ছা শোনেন না, চাচা একটা আইডিয়া দিয়ে গেল, বললো যে একটা ডিপিএস খুলতে। তো আপনি যদি আমাকে একটা ফর্ম এনে দিতেন তাহলে আমরা ডিপিএস খুলে ফেলতাম, তাহলে প্রত্যেক মাসের টাকাটা আমি ওখানে জমা দিয়ে দিতাম। সে নাইস আইডিয়া, ডিপিএস খোলা যায়। অল্প অল্প করে টাকা জমতে জমতে ইন ফিউচার একটা বিগ অ্যামাউন্ট হলো, আমাদের কাজেও লাগলো। কিন্তু আমি ফর্মটা মানতে পারবো না। ইলিয়াস কাঞ্চনকে বলে দেবো নি, ওই ফর্ম এনে তারপরে ফিল আপ করে জমা দিয়ে দিই। তাহলে আমার আর ডিপিএস অ্যাকাউন্ট কখনোই খোলা হবে না। ইলিয়াস কাঞ্চনকে আপনি পাঠাবেন ডিপিএস এর জন্য ফর্ম আনতে, ও দেখা যাবে কোনো স্কুলের অ্যাডমিশনের ফর্ম নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, আমি এনে দেবো। আম্মা, আপনি কি আমাকে কিছু বলবেন? হ্যাঁ বলবো তো, মানে তোরে আমি একটা পার্সোনাল কথা বলবো, তুই কিন্তু তোর বউরে করতে পারবি না, বুঝতে পারছিস? এমন কোনো পার্সোনাল কথা আসলে না শুনি। হ্যাঁ, এই বাবু, আমি তোর ফুপু, আমি তোরে একটা কথা কতি চাচ্ছি, তুই শুনবি না কিসের জন্য? আচ্ছা বলেন। কসি কি বাপ, এ বোর বয়স কত রে? ওইগুলো কি ধরনের প্রশ্ন? মানে কসি কি? বউ তো বউই, বউয়ের আবার বয়স কি? এটা কি আপনি এগুলো কেন জিজ্ঞেস করেন আমাকে? কি জন্য জিজ্ঞেস করছিস সেটা করছিস, শোন তুই। কসি কি তোর বউ তো মাস্টার্স পাস, তাই না? তারপর মাস্টার্স পাস করে কি করেছে? স্কুলে চাকরি করেছে, তারপর এখন কলেজে চাকরি করতেছে। আমি হিসাব করে দেখলাম, যদি আমি কম করেও করি 26 বছর বয়স। 26 না, ওর বয়স হচ্ছে গিয়ে 30। কিন্তু সমস্যা কি বলেন? কি করছিস? হ্যাঁ ধরেন 30 বছর বয়স, কিন্তু আপনি আমাকে বলেন যে সমস্যাটা কি বলেন। সমস্যা তো আছে না, ডাক্তার কম কেন? তোর বয়স 32 হয়ে গেল, ওর বয়স যদি 30, কসিকে ছাল পাল পাবে না, বংশের বাতি দিতে হবে না। তাছাড়া মনে করে একটা ছাল পাল হলে তো হবে না, কম করে 3টে থেকে 4টে তো লাগবে। সেই জন্য করছিলাম আর কি। ফুপু,
ও একটা শিক্ষিত পরিবারের এবং শিক্ষিত একটা মেয়ে। এটার মধ্যে ওরও মতামত ব্যাপার আছে যে ও কখন কনসিভ করতে চায়। ও যখন চাইবে যে ও বাচ্চা নেবে তখনও নেবে, সমস্যা নেই তো। আপনি শুধু শুধু আপনি কেন মাথায় ঘাম ছড়াচ্ছেন এটা নিয়ে? তাহলে সমস্যা আছে, বাচ্চা তোর একা না, বাচ্চা তো তোরও, তো চিন্তা করতে হবে না। আর তোর বাচ্চা মানে তো আমার চিন্তা করতে হবে, আমার ভাইয়ের ছেলে পেলে, আমার ভাইয়ের বংশে বাতি দিছিস তুই, তোর বংশে বাতি দেবে কিনা সেই চিন্তা আমার না। তার কথা না বলে ভালো লাগে না আমার। না, আপনার কথায় ব্যথা, এই ব্যথা থেকে আপনার কথা বেশি ব্যথা। ভাই ক্লাবের মানুষ একটা ভুল করে ফেলছে ভাই, আমি কি? জি ভাই, হ্যাঁ ভাই, ভাই যেভাবে হোক এটা দেখতে হবে ভাই। হ্যাঁ ভাই, গতকাল গড়ছে পুলিশে ধরে নিয়ে গেছে ভাই, একদম আমার খাস লোক ভাই। জি ভাই, জি জি। ভাবে যেটা ঘটনাটা কি ঘটলো পারবে? আমার তো রাজনৈতিক কেরিয়ার নিয়ে টান দিল। তুমি থাকতে ঘটনাটা কিভাবে ঘটলো পারবে? ভাই আমি তো থাকতে ঘটনাটা ঘটে নাই, আমি তো সারা রাত ঘুমাই নাই। সকালে উঠে দেখি যে সেলিম আইসে হাউকাউ করতেছে, তো সিচুয়েশন বুঝে আমি ভাবলাম যে ওখানে না থাকি। আমি বাইরে গেছি, বাসায় পৌঁছতে না পৌঁছতেই পোলাপাইন বোন দিয়া গেলো যে ঘটনা ঘটে গেছে ভাই। তুমি চোখের ভাষা বোঝো না? তুমি রাজনীতি করতে আসছো, কিসের রাজনীতি করতে আসছো? তুমি সেলিমের চোখের ভাষা দেখে বোঝো না কি করতে পারে, কত বড় অকারেন্স করতে পারে? তোমাদের মনোরঞ্জন করতে দিয়ে তুমি মানুষ খুন করে ফেলবে পারবে? ভাই আপনি শুধু শুধু আমার উপরে দোষটা চাপাইতেছেন, এটা সেলিমের কেস, সেলিম বুঝবো। এখন তো সব শেষ। এখন ভালো হয়েছে, এক দুইটা প্লেয়ার বানাইছি আমি, একটা সেলিম একটা পারভেজ, আমি বিশাল বড় সাম্রাজ্য বানাইছি। এক কথা তো শেষ, মাথা গরম। ওর না মাথা গরম ছিল, তুমি কি করলা? তোমার তো মাথা গরম না পারভেজ, তোমাকে তো, তুমি আমার হাত, সবাই জানে পুরো এলাকার দায়িত্বে আমার দায়িত্ব হচ্ছে পারভেজ। পারভেজ হচ্ছে আমার ডাইন হাত, সব কিছু মেনটেন করে সেই পারভেজ। তুমি থাকতে কিভাবে ঘটনা ঘটলো পারভেজ? আমি তো অবাক। এখন ভালো হয়েছে, এখন কাজ কর, দুইজনে মিললা আমার খুন করে থানায় গিয়ে খবর দাও যে শেষ, আমি আত্মহত্যা করছি। তারপরে প্রতি বছর বছর ক্লাব বানাই এক কুলখানি করো। ভাই আপনি শুধু শুধু এত উত্তেজিত হবেন না, কোনো না কোনো একটা ওয়ে তো মাস্ট আছেই। আর এটা তো অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমি কি করবো? কিসে ভাই? আমি ব্যাপারটা দেখতেছি, কয়েক জায়গায় লিঙ্ক লাগাইছি, দেখা যাক কি হয়। সেলিমের কিছু সেফ থাকবে। এখন তুমি ঘর থেকে বের হইবে না, পুরো ব্যাপারটা অবজার্ভ করো। আর সামান্য একটু ভুল হলে আমাদের পুরো ব্যাপারটা নষ্ট হয়ে যেতে পারে, অবস্থা খুব খারাপ। ওকে ভাই, তাহলে আমি আসি বাসায়, দরকার মতো পড়লে ফোন দিয়ে। যাও। আপনার সাবধানে দেখেন। তুমি কি বেরোচ্ছ? হ্যাঁ। নাস্তা খাবো না? না, এখন আর সময় নেই, তাড়াতাড়ি বেরোতে হবে, বাইরে গিয়ে নাস্তা করে নেব। তোমার কি মনে হয় না তোমার বাসায় একটু সময় দেওয়া উচিত? কেন, আমি তো বাসায় সময় দিই, এর থেকে আর বেশি কি সময় দিব? আমাকে দেখো, আমি এই বিয়ের পর থেকে আমার সারা জীবনের যত ছুটি জমানো ছিল সব ছুটি নিচ্ছি, সারাদিন বাসায় থাকছি। তোমার কি আমাকে দেখে কিছু শিখতে ইচ্ছা করে না? শোনো, আমার লাইফে যত লিভ নেওয়া দরকার ছিল সব লিভ আমি বিয়ের আগে নিয়ে ফেলেছি। এখন আগামী 2 বছর শুধু আমাকে কাজ করতে হবে, নো লিভ। আমার জন্যও না? কেন, আমি তো তোমাকে সময় দিচ্ছি, কেন ঘ্যান ঘ্যান করতেছো আমি বুঝতে পারতেছি না। আমি প্রতিদিন রাতে কাজ শেষ করে এসে তোমাকে সময় দিচ্ছি না, এর থেকে বেশি আর কি চাও? মানুষ তো হানিমুনে যায়, ঘুরতে যায়, বেড়াতে যায়, সেটাও কি হবে না? শোনো, বাসার হানিমুন ইজ দ্য বেস্ট হানিমুন, এর থেকে সুন্দর হানিমুন আর কোথাও হয় না। হ্যাঁ, আমি তো সারাদিন অফিস করবো, বাসায় এসে রান্না বান্না করবো, এটাই আমার কাজ। হ্যাঁ, এটাই তো তোমার কাজ, আর কোনো কাজ করতে চাও? বিয়ের আগে আমি প্রেম করতে পারি নাই, যেদিন প্রপোজ করছো সেদিনই বিয়ে করছো, বিয়ের পরেও তুমি আমাকে টাইম দাও না, কোথাও ঘুরতে নিয়ে যাও না। আমার কত শখ ছিল আমি ঘুরবো, বেড়াবো। ঘুরো, বেড়াও, আমি কাজ করি। বের হো তুমি, তোমার রাত্রিবেলা বাসা এসে লাগবে, যাও। শোনো, কি?
সন্ধ্যার দিকে রেডি থাকবা, আমি কাজ শেষ করে এসে তোমাকে নিয়ে একটা হানিমুনে বেরোবো। তোরা আমি কই থেকে ধরে নিয়ে আসছি, রাস্তা থেকে ধরে নিয়ে আসছি। তোরা তুললে আমি কই আনলাম, এখন তুই কই যাবি? আন্ডারগ্রাউন্ডে। এটাই তোর পরিণতি। কথা না শুনলে আন্ডারগ্রাউন্ডেই তোকে থাকতে হবে। এখানে কিছু টাকা আছে, নিয়ে চুপচাপ জায়গার মধ্যে চলে যাবে। যতক্ষণ পর্যন্ত আমি সিগন্যাল দেবো ততক্ষণ পর্যন্ত তোকে ওখানে লুকিয়ে থাকতে হবে। তুই যে অন্যায় করছস, যে অপরাধ করছস, তোর পরিণাম আরো ভয়াবহ হইত। যেহেতু তোকে আমি ছোটবেলা থেকে লাল্লে পেল্লে বড় করছি, কতবার জেলে গেছস, কতবার বের করছি। লাস্ট তোর খুনের মামলা চাপাইলাম আরেকজনের ঘাড়ে। তোকে যে এখনো জীবিত রাখছি এটাও থানা আমি প্রতি মাসে মাসে আমি মান্থলি দিয়ে যেতেছি। এটা আপনি কি করলেন ভাই? কদিন আগেই তো ছাড়া পাইলাম, আপনাকে ছাড়া আনলেন। তার আগে আন্ডারগ্রাউন্ডে ছিলাম, আবার আন্ডারগ্রাউন্ডে যাবো? আমি কি ভাই সারা জীবন আমি আন্ডারগ্রাউন্ডে যাবো আর জেল খাটবো, এমনি আমার জীবন পার হইব? ওই বেটা, এই আফগানিস্তান ইরানের যুদ্ধ হইতেছে না? এই যে হাজার হাজার লাখ লাখ সৈনিক বউ বাচ্চা রাইখা বাড়িঘর রাইখা যুদ্ধ করতেছে, কেন করতেছে? তারা যোদ্ধা, তুইও যোদ্ধা। এই লাইনে আজকে জেল, কালকে আন্ডারগ্রাউন্ড। তুই আন্ডারগ্রাউন্ডে থাকবি, ওখানে বিয়ে সাথে দিবি, ওখানে বাল বাচ্চা হবে, তোর বাল বাচ্চা আমি পালবো। তোমার আন্ডারগ্রাউন্ডে থাকতে ভাল লাগে না? আকাম কুকাম করার সময় মনে ছিল না তোমার আন্ডারগ্রাউন্ডে থাকতে ভাল লাগে না? তোমার রিল্যাক্স মুড দেওয়ার জন্য মনোরঞ্জন দিলাম তোমাকে, আপনি পাখি কোন করে ফেললা? হ্যাঁ, পাখি দিলাম তোমাকে। ও তুই এখানে রাখ, ও আপনি এখানে এসে বসে। এখন থেকে আপনার কমিশনার আর আমি হলামকে কি আন্ডারগ্রাউন্ডে থাকবো। আপনার সার্টিফিকেট লিখবেন আর আপনার কাছে পড়ে থাকবে। আমি সারেন্ডার, সরি সরি সরি। আপনি ওখানে যান প্লিজ। ভাই আপনার উপরে ভাই আমার ভরসা আছে ভাই, আপনি যা করবেন তাই করবো ভাই। আমি আন্ডারগ্রাউন্ডে যাবো। এখানে যে টাকা আছে আশা করি হয়ে যাবে। দরকার হলে আরো পাঠাবো। একটা গোপন নাম্বার দিতেছি, ওটা মাঝে মাঝে ফোন দিবি। পরিস্থিতি ঠান্ডা হোক, জায়গা জায়গা লিক লাগাইছি, অবস্থা খুব খারাপ। যতক্ষণ না পর্যন্ত আমি সিগন্যাল দিব ততক্ষণ পর্যন্ত ওখান থেকে মুখ বের করবি না। বাহ, তুমি দেখি পড়াশোনা করতেছো। হ্যাঁ মানে সামনে পরীক্ষা তো সামনে পরীক্ষা, এই জন্য তো আসলে পড়তেছো না। তুমি পড়াশোনা করতেছো কারণ তুমি বুঝতে পারছো তুমি কত বড় ডিজাস্টার করে ফেলছো, একটা মানে কত বড় একটা ব্ল্যাক স্পট লাগছে না। সো সেই জন্যই পড়াশোনা করতেছো, ভাবতেছো যে যা হওয়ার তো হয়ে গেল, বিয়ে করলাম পালিয়ে, ডিভোর্স হলো। এখন যদি পড়াশোনা করে মোটামুটি একটা রেজাল্ট করতে পারি তাহলে ভালো বিয়ে হবে, আদারওয়াইজ তো তোমাকে আর ভালো কেউ বিয়ে করতে আসবে না। আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলতেছেন চাচি? পড়াশোনার সাথে বিয়ের কি সম্পর্ক? আর আমি তো বিয়ে করার জন্য পড়তেছি না, আমার নিজের জন্য পড়তেছি, আমার নিজের কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য আমি পড়তেছি। তো এটা আগে মনে হয় না যে কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য পড়াশোনা করা উচিত, ঠিকভাবে থাকা উচিত? পড়াশোনা তো কিছুই করো নাই, 2 মাস পর পরীক্ষা, আসলে তো পাশ করার কোনো চান্স নাই তোমার। আর তাছাড়া যে সময়টুকু ছিল পড়াশোনার জন্য, যে টিচার দেওয়া হয়েছিল তার সাথে তো উড়ায় প্রেম করলা, তাই না? প্রেম প্রীতি করে ছেঁকা খেয়ে আবার ফিরে আসলা। তুমি আসলে একটা হোপলেস প্রজেক্ট, তোমাকে দিয়ে কিছু হবে না। কি মনে হয় পারভেজ, টোটাল পরিস্থিতি কিরকম মনে হয়? আমাকে পুলিশ ফোন দিছিল, আমি গেছিলাম থানায়। তোমাকেও ডাকতে পারে। যেখানে যা লাগার খরচ করছি, তোমারও কিছু খরচ হইতে পারে, আমি পরে বলবো। আমাকে বলছিল, আমি বলছি যে
ওখানে আসর হয়েছিল, আসরে তুমি মাঝে মাঝে গেছো, সেলিম ছিল। আপনি খুব ভালো করেই জানেন আমি এগুলো আগেও নাই পিছেও নাই। তোমার কি মনে হয় যে বেঁচে যাবে? ওখানে আসর হয়েছে, তুমি মাঝে মাঝে গেছো, তুমি কিছু জানো না? হ্যাঁ, তুমি কি ফিটাদা দুধ খাও? কি শিখাও? মানে আদা পড়া শিখাও? এই ব্রেন নিয়ে রাজনীতি করতে আসছো, তুমি মাঝে মাঝে গেছো, তুমি এখানে যে জুট জামেলা ছিলাম না? হ্যাঁ, এটা বললে বিশ্বাস করবে? ঘটনা যখন ঘটছে আমি স্পটে ছিলাম না, স্পটে ছিল সেলিম আর রানী। এখন সেলিমকে যদি ফাঁসে যায়, তোমার কি মনে হয় সেলিম তোমার কথা বলবে না? এই মামলায় সেলিম, রিনার সাথে তুমিও জড়িত। মনে করো সেলিম ফেঁসে গেছে, ধরা পড়ে গেছে, তুমি কি মনে করো তুমি বেঁচে যাবে? দুইজনের কথা এক হইতে হইব, আমার এবং তোমার। উল্টা পাল্টা কোনো কথা বলবো না, কোনো পাকনামি করবে না। আমাকে বাঁচাতে হলে দুজনকে বাঁচাতে হবে। সেলিমকে রেখে তোমাকে বাঁচাতে পারবো না, তোমাকে রেখে সেলিমকে বাঁচাতে পারবো না। দুইজনই আমার। কিছুদিন আমি যা বলবো তাই করবা। পরিস্থিতি আমি নিয়ন্ত্রণে নিয়ে আসতেছি, দুইজনে একই সুরে কথা বলতে হইবে। আর যদি এদিক সেদিক হয়, সেলিমও শেষ, তুমিও শেষ, আমিও শেষ। যাও। আসসালামু আলাইকুম।